বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব তোমাদের মাইক্রো ইকোনমিক্স অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতির নিরপেক্ষ রেখা ইনডিফারেন্স কার্ভ। এটা হচ্ছে 20 নাম্বার লেকচার। তবে এই লেকচারটা কিন্তু অর্থনীতি প্রথম বর্ষের জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। তো এটা সিলেবাসের উপর নির্ভর করে, হয়তো অন্য একটা বিশ্ববিদ্যালয়ে এটা গুরুত্বপূর্ণ হতে পারে। এটা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দ্বিতীয় বর্ষের জন্য এবং মাস্টার্সের জন্য। এবং একটা অনুরোধ করব, দেখো নিরপেক্ষ রেখার 20টা লেকচার কি করেছি দিয়েছে। যদি নিরপেক্ষ রেখাটাকে যদি সহজভাবে বুঝতে চাও তাহলে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে হবে। আর মাইক্রো ইকোনমিক্সের অনেক ক্লাস দেওয়া আছে। ঠিক যখন আমার এই লেকচারটা শেষ হবে তখন স্ক্রিনে প্লেলিস্টগুলো ভাসবে, ওই ক্লিক করলেই 70, 80, 90টা ক্লাস সিরিয়ালি সাজানো আছে এবং সিরিয়াল মতো ক্লাসগুলো কি করবে দেখবে। তা আজকে আমরা আলোচনা করব যে সমপরিমাণ পরোক্ষ কর। পরোক্ষ করটাকে আমরা কি বলি? ইনডাইরেক্ট ট্যাক্স। প্রত্যক্ষ কর হতে ভোক্তার কল্যাণ হ্রাস করে। সমপরিমাণ পরোক্ষ কর, প্রত্যক্ষ কর হতে ভোক্তার কল্যাণ কি করে? হ্রাস করে। এই বিষয়টা আজকে কি করব? আলোচনা করব। এর আগে আমাদেরকে বুঝতে হবে যে কোনটা পরোক্ষ কর, যেটাকে আমরা বলি ইনডাইরেক্ট ট্যাক্স, আর কোনটা প্রত্যক্ষ কর। পরোক্ষ করটা হচ্ছে, মনে করো এই কলমের দাম হচ্ছে 60 টাকা, 60 টাকা, ঠিক আছে? সরকার এই কলমের উপর একক প্রতি 5 টাকা কর আরোপ করলো। একক প্রতি কত টাকা আরোপ করলো? 5 টাকা আরোপ করলো। এখন এই কলম কোম্পানি যদি বছরে 10 লক্ষ কলম উৎপাদন করে, তবে সরকার 10 লক্ষ ইন্টু 5, 50 লক্ষ টাকা কর পাবে এই কলম কোম্পানি হতে। অর্থাৎ কলম কোম্পানি সরকারকে 50 লক্ষ টাকা কিন্তু কর দিয়ে দেবে। কিন্তু কোম্পানি কি করবে? এই করটা ক্রেতার উপর চাপানোর চেষ্টা করবে। সে সরকারকে 50 লক্ষ টাকা কর দেবে, আর এই করটা সে ক্রেতার কাছ থেকে আদায় করার চেষ্টা করবে। তখন সে তার দামের সাথে এই করটা কি করবে? যোগ করবে। যোগ করলে কত হলো? 65 টাকা। অর্থাৎ সে পণ্যের দাম রাখবে 65 টাকা, প্রত্যেকটা কলম হতে সে 5 টাকা কর আদায় করবে। তাহলে করটা কার উপর চলে গেল? ক্রেতার উপর চলে গেল। তাহলে সরকার করটা আরোপ করে উৎপাদনকারীর উপর। উৎপাদনকারী এইটা কর অফিসে কর পরিশোধ করে, কিন্তু সে করটা চাপিয়ে দেয় ক্রেতার উপর। অর্থাৎ করটা উৎপাদনকারীর উপর চাপানো হলেও, সরাসরি চাপানো হলেও, কিন্তু এটা চলে যাচ্ছে ক্রেতার উপর। এই জন্য এটা নাম হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর। তা আমরা যদি ঠিক করের সমপরিমাণ দাম বৃদ্ধি করে, তাহলে দেখো তো করের সমপরিমাণ যদি দাম বৃদ্ধি করে, তাহলে দামের পরিবর্তন হচ্ছে কত? 65 বিয়োগ 60। 65 বিয়োগ কত? 60 সমান কত? 5 সমান কি? পরোক্ষ কর। অর্থাৎ দামের সমপরিমাণ যদি কর বৃদ্ধি করা হয়, তাহলে একক প্রতি পরোক্ষ কর আর দাম বৃদ্ধি কি একই? ওই যে 5 টাকা দাম বৃদ্ধি পেয়েছে করের সমান, তাহলে ডেল পি আর পরোক্ষ কর কি একই। কথাটা মনে রাখবে, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে কলম কোম্পানি 10 লক্ষ কলম উৎপাদন করে, তাহলে সে কর কত টাকা দেবে? 5 ইন্টু 10 সমান 50 লক্ষ টাকা। এখন এই যে 10 লক্ষ কলম উৎপাদন করে, এটি হচ্ছে আফটার ট্যাক্স, প্রোডাকশন অফ আফটার ট্যাক্স, অর্থাৎ করের পরের কি উৎপাদন। কারণ উৎপাদনটা করের আগে একটা থাকে আর করের পরে একটা থাকে।
মনে করো করের আগে সে উৎপাদন করতো 12 লক্ষ কলম, কিন্তু কর যখন সে আরোপ করবে তাহলে তো দ্রব্যের দাম বেড়ে যাবে, ফলে কলমের চাহিদাটা কমে যাবে। সে 12 লক্ষ কলম উৎপাদন করলে সেটা সে বিক্রয় করতে পারবে না, তখন সে কি করলো, 10 লক্ষ কলম উৎপাদন করবে। অতএব যে কর আরোপের পর যখন সে 10 লক্ষ কলম উৎপাদন করছে, অতএব সে 10 লক্ষ কলমের উপর সে কর দেবে। অর্থাৎ টোটাল পরোক্ষ কর হবে যে দাম বৃদ্ধি ইন্টু কর পরবর্তী উৎপাদন। দাম বৃদ্ধি ইন্টু, এটাকে আমি কি লিখছি, দাম বৃদ্ধি, ডেল পি ইন্টু কর পরবর্তী উৎপাদন, কিউটি। কিউটি মানে কি, ট্যাক্স আরোপ করার পর কি উৎপাদন, আর ডেল পি হচ্ছে দাম বৃদ্ধি। অথবা আমি দাম বৃদ্ধির জায়গায় শুধু টি লিখতে পারি। ওকে, এই বিষয়টা দয়া করে কি করবে, তোমরা একটু মনে রাখবে, কাজে লাগবে। তাহলে আবার টোটাল পরোক্ষ করের পরিমাণ কত, ডেল পি ইন্টু কিউটি। অর্থাৎ দাম বৃদ্ধিকে আমরা ধরে নিয়েছি করের সমপরিমাণ দাম বৃদ্ধি পায়, দাম বৃদ্ধিকে কর পরবর্তী উৎপাদন দ্বারা গুণ করলে আমরা টোটাল পরোক্ষ করের পরিমাণ পাচ্ছি। এই পরোক্ষ কর আরোপ করলে ভোক্তার কল্যাণ যে পরিমাণ হ্রাস পায়, প্রত্যক্ষ কর আরোপ করলে ভোক্তার কল্যাণ তার চেয়ে কম হ্রাস পায়। এখন বুঝতে হবে প্রত্যক্ষ করটাকে। প্রত্যক্ষ করটা হচ্ছে, মনে করো এই করটা হচ্ছে 50 লক্ষ টাকা হচ্ছে পরোক্ষ কর। সরকার করলো কি, এই 50 লক্ষ টাকা কর যে মানুষের আয় থেকে কেটে নিল। এবং এক্ষেত্রে সাধারণত যাদের আয় বেশি, সরকার তাদের কাছ থেকে করটা কি করে, কেটে নেয়। আর পরোক্ষ কর দেখো ধনী দরিদ্র সবাই দিচ্ছে। পেঁয়াজের উপর কর আরোপ করলে পেঁয়াজের দামটা বাড়বে, ধনীও পেঁয়াজ ক্রয় করছে, দরিদ্র পেঁয়াজ ক্রয় করছে, অর্থাৎ যে যার ক্রয়ের পরিমাণ অনুযায়ী কি করছে, কর দিচ্ছে। কিন্তু প্রত্যক্ষ করটা আয়ের উপর আরোপ করা হয়। যাদের আয় বেশি তাদেরকে কর বেশি দিতে হয়, যাদের আয় বেশি তাদেরকে কর কি করতে হয়, বেশি দিতে হয়। এই 50 লক্ষ টাকা মনে করো বলা হলো, যেমন আমাদের বাংলাদেশে মনে করো বলা হলো যাদের বার্ষিক আয় 3 লক্ষ টাকার নিচে তাদের কর নাই, আর যাদের আয় 3 লক্ষ টাকার উপরে, 3 হতে 4 লক্ষ টাকা, এই অতিরিক্ত 1 লক্ষ টাকার উপর 5% কর কি করতে হবে, দিতে হবে। এরপর যাদের আয় 4 থেকে 7 লক্ষ, যাদের আয় 7 লক্ষ টাকা, তাহলে 8 লক্ষ টাকা, সম্ভবত 8 লক্ষ টাকা, তাহলে প্রথম 1 লাখ টাকা, মানে 4 থেকে 5 লাখ টাকা, 1 লাখ টাকা, এটা 5%। আর 5 থেকে 8 লাখ টাকা, 6, 7, 8, এই 3 লক্ষ টাকার উপর 10%। এরপরে আয় যদি বেশি হয় করের হারটা আরও বাড়বে। অর্থাৎ যত বেশি আয় হবে তত বেশি হার কর দিতে হবে। এবং এইটাকে বলা হয় প্রত্যক্ষ কর, যেটা ধনিক শ্রেণীর উপর দিয়ে যায়। পরোক্ষ কর আর প্রত্যক্ষ করের ভিতরে পার্থক্যটা হচ্ছে যে পরোক্ষ কর আরোপ করলে দ্রব্যের দাম বাড়ে, কিন্তু প্রত্যক্ষ কর আরোপ করলে দ্রব্যের দামটা কি বাড়ে না। এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি, শুধু আয়কর না, মুনাফা কর, প্রফিটের উপর যে ট্যাক্স, এটাও কিন্তু কার, প্রত্যক্ষ করের অন্তর্ভুক্ত। যেমন একটা উদাহরণ দেই, আমরা ব্যাংকে টাকা রাখলাম 10 লক্ষ টাকা, প্রফিট 10%, বছরে কত আসে, 10 লক্ষ টাকায় 1 লক্ষ টাকা। তুমি কি 1 লক্ষ টাকা পাবে? পাবে না। দেখবে ব্যাংক তোমাকে 1 বছর পর 90,000 টাকা দেবে। অর্থাৎ 10% ট্যাক্স তোমার কি করবে, কেটে নেবে। আর যদি তোমার টিন সার্টিফিকেট না থাকে, 15% ট্যাক্স কেটে তোমাকে 85,000 টাকা দেবে। তাহলে আমরা কি দেখলাম, যে আমরা দেখলাম যে মুনাফার উপরে সরকার কি করে, কর নিয়ে যায়। এগুলো হচ্ছে প্রত্যক্ষ কর। তাহলে পরোক্ষ কর আরোপ করলে করের সমপরিমাণ দাম বৃদ্ধি পায়, আর প্রত্যক্ষ কর আরোপ করলে দাম বৃদ্ধি পায় না, দামটা জায়গায় থাকে। কথাটা লিখে রাখো, কোট করে রাখো। পরোক্ষ কর আরোপ করলে করের সমপরিমাণ দাম বৃদ্ধি পায়, কিন্তু ভুল বলেছি, পরোক্ষ কর আরোপ করলে ইনডাইরেক্ট ট্যাক্স, সংশোধন করে বলছি, ইনডাইরেক্ট ট্যাক্স মানে পরোক্ষ কর,
পরোক্ষ কর আরোপ করলে করের সমপরিমাণ দাম বৃদ্ধি পায়। ডিরেক্ট ট্যাক্স মানে প্রত্যক্ষ কর আরোপ করলে দাম বৃদ্ধি পায় না। এখন আমরা যেটা দেখেছি যে পরোক্ষ কর আরোপ করলে যে ভোক্তার কল্যাণ যতটুকু হ্রাস পায়, প্রত্যক্ষ কর সমপরিমাণ অর্থ যদি প্রত্যক্ষ করের মাধ্যমে আদায় করি তাহলে ভোক্তার কল্যাণটা কম হ্রাস পায়। এই জন্য তোমাদের প্রশ্ন আসতে পারে সমপরিমাণ পরোক্ষ কর প্রত্যক্ষ কর হতে ভোক্তার কল্যাণ বেশি হ্রাস করে। এখানে কল্যাণ হ্রাস করে না বলে আমরা এটা বলা উচিত, কারণ প্রত্যক্ষ করও তো কল্যাণ হ্রাস করে, কিন্তু পরোক্ষ কর কি করে? বেশি কল্যাণ হ্রাস করে। অত প্রশ্নে ঘুরিয়ে আসতে পারে সমপরিমাণ প্রত্যক্ষ কর পরোক্ষ কর হতে ভোক্তার কল্যাণ তখন কি আসবে? কম হ্রাস করে। এখন আসো এই বিষয়টার আমরা আনসার দেব চিত্রের মাধ্যমে। ঠিক আছে, এখন এটা মুছে ফেলে লেকচার 20 নিরপেক্ষ রেখা আজকে 22 তারিখে ক্লাসটা কি করছি? রেকর্ড করছে। আশা করি আজকে এটা কি করব? প্রকাশ করে দেব। হ্যাঁ, আসো এখন আমরা নিরপেক্ষ রেখার চিত্র এঁকেছি। আজকে 20 নম্বর ক্লাস, মনে আছে স্লাটস্কির চিত্র আঁকাটা? সেই চিত্রটা আঁকবো। ঠিক স্লাটস্কি দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব যেভাবে পৃথক করেছি সেই চিত্রটাই আমি আঁকবো। একে বর্ণনা কিন্তু একটু উল্টোভাবে দেব। তাহলে আমি একটা জিনিস বলেছি যে দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব শিখে ফেললে পুরো নিরপেক্ষ রেখা পানির মতো কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আসো দেখো চিত্রটা কি। এই ভূমি অক্ষে কি ধরেছি? এক্স দ্রব্য ধরেছি, ভূমি অক্ষে ধরেছি। আর লম্বকে কি ধরেছি? ওয়াই দ্রব্য ধরেছি। লম্ব অক্ষে ওয়াই দ্রব্য ধরেছি। ক্লিয়ার? আচ্ছা, আমাদের টার্গেট হচ্ছে স্লাটস্কির দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব যে চিত্রটা সেটা আঁকবো। যদিও এটা এই দাম প্রভাব আয় সমান আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব এটার আনসার না, কিন্তু চিত্র ওইটাই হবে, বর্ণনা ভিন্ন হবে। দেখো এ হচ্ছে প্রাথমিক বাজেট রেখা। ঠিক আছে, এটা হচ্ছে নতুন বাজেট রেখা। এটা স্লাটস্কির নিয়মে। আর আজকের ব্যাখ্যায় এটা হবে প্রাথমিক বাজেট রেখা, আর এটা হবে কি? নতুন বাজেট রেখা। আমাদের আগের আলোচনা এটা ছিল প্রাথমিক বাজেট রেখা, এটা নতুন। আর আজকের আলোচনা এটা প্রাথমিক, এটা নতুন। ব্যাখ্যা পড়ে দেবো। ঠিক আছে, এরপর আসো ঠিক এটা সমান্তরাল করি একটা বাজেট রেখা কি করলাম? অঙ্কন করলাম। ওই যে যেটা স্লাটস্কির নিয়মে প্রকৃত স্থির বাজেট রেখা বলে। তো এখানে আমরা আর প্রকৃত স্থির বাজেট রেখা বলবো না। এখন আসো ব্যাখ্যাটা দিচ্ছি। এখানে একটা নিরপেক্ষ রেখা অঙ্কন করতে হবে, ঠিক না? হ্যাঁ, এটা নাম হচ্ছে IC1। এই বিন্দুটা স্পর্শ করে, একটু মাঝখান দিয়ে যাবে, একটু লেগে গেছে, একটু খেয়াল রাখতে হবে। ওকে, এই বিন্দু স্পর্শ করে। ঠিক আছে, এটা হচ্ছে আমার যে প্রাথমিক ভারসাম্য বিন্দু। সরি, প্রাথমিক না, প্রাথমিক বলবো না, আমি ভুল বলছি। এখানে আরেকটা নিরপেক্ষ রেখা অঙ্কন করলাম, IC2, E1 E2। আর এখানে আরেকটা নিরপেক্ষ রেখা অঙ্কন করলাম, IC3। ঠিক আছে, এটা হলো E3। টানো, এটা হচ্ছে OX1 OX2 OX3 I1 বাই PY1। এটা প্রাথমিক বাজেট রেখা। দেখো I1 বাই PX2, একটু বুঝে নাও। এটাকে প্রাথমিক বাজেট রেখা কেন বলেছি? আমার প্রাথমিক অবস্থায় আয় হচ্ছে I1, ওয়াই দ্রব্যের দাম PY1, এক্স দ্রব্যের দাম হচ্ছে
PX2, এটাকে আমি প্রাথমিক বাজেট টাকা বলছি। এখন বাজেট টাকা এইটা হলো, এইটাতে প্রাথমিক বাজেট I1টা কি আছে, ঠিক আছে, আর x2 এর দাম কত আছে, PX1। আসলে তুমি দেখো, তুমি আগে বলেছিলে আমাদের আগের পড়াতে স্লাটস্কেমি হিক্সের পড়াতে, এটা প্রাথমিক বাজেট টাকা, দাম কমার পর বাজেট টাকা এইটা হয়েছে, x2 এর দাম PX1 হতে PX2 তে হয়েছে, হ্রাস পেয়েছে। এখন যদি আমি উল্টো কথা বলি যে দাম বাড়ার পর বাজেট টাকা এইটা হয়েছে, I1/PY1, I1/PX1, কারণ দাম কমার পর যদি এদিকে যায়, একেবারে দাম বাড়লে পিছনের দিকে কি করবে, ব্যাক করবে। আশা করি বুঝতে পেরেছ। এখন আসো যে I1/PY1 এবং I1/PX2 প্রাথমিক বাজেট টাকা, যেখানে ভোক্তার আয় হচ্ছে I1, ওয়াই দ্রব্যের দাম হচ্ছে PY1, এক্স দ্রব্যের দাম হচ্ছে PX2। ভোক্তা ভারসাম্য লাভ করেছে IC3 নিরপেক্ষ রেখার E3 বিন্দুতে, কারণ এখানে নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখা পরস্পর স্পর্শ করেছে। এক্ষেত্রে সে এক্স দ্রব্য ভোগ করছে OX3 পরিমাণ, মানে ভোক্তা এক্স দ্রব্য কতটুকু ক্রয় করছে, OX3 পরিমাণ। কোন দামে, PX2 দামে সে ক্রয় করছে OX3 পরিমাণ। এখন এক্স দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে PX1 হলো, PX2 হতে দাম বৃদ্ধি পেয়ে কি হলো, PX1 হলো। তো দাম যদি বৃদ্ধি পায় তাহলে এক্স দ্রব্য ভোগের পরিমাণ বা ক্রয়ের পরিমাণ পূর্বের চেয়ে কি হয়ে যাবে, কমে যাবে। ফলে নতুন বাজেট টাকা হলো I1/PY1, I1/PX1, এক্স দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। ভোক্তা ভারসাম্য লাভ করেছে IC1 নিরপেক্ষ রেখার E1 বিন্দুতে, যেখানে এই বাজেট রেখা, এই নতুন বাজেট রেখা বা চূড়ান্ত বাজেট রেখা নিরপেক্ষ রেখা স্পর্শ করেছে। এই জিনিসগুলো একটু সোজা করে আঁকতে হবে, আমার বাঁকা হয়ে যায় কি কারণে যেন, সোজা করে আঁকতে হবে। এক্ষেত্রে এক্স দ্রব্যের চাহিদা হচ্ছে OX1, কোন দামে, PX1 দামে। আচ্ছা, এখন এক্ষেত্রে দাম কতটুকু বৃদ্ধি পেয়েছে, যে PX2 মাইনাস PX1 সমান ডেল পি। আমি ডেল পি দ্বারা প্রকাশ করলাম, কারণ আমি তো জানি না, অরিজিনাল ফিগার জানি না। যদি এটা যদি 70 টাকা, এটা যদি 60 টাকা হতো, তাহলে দাম বৃদ্ধি পেয়েছে কত, 10 টাকা। তা আমি ফিগার জানি না, আমি ডেল পি লিখেছি। এর মানে আমার একক প্রতি পরোক্ষ কর হচ্ছে ডেল পি, যেটা একক প্রতি কি আমার পরোক্ষ করের পরিমাণ। ক্লিয়ার? এখন তোমরা আসো যে আমি কর আরোপের পর কতটুকু উৎপাদন করছি, কর আরোপের পর আমি OX1 পরিমাণ উৎপাদন করছি। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি সে কর কোনটার উপর দিচ্ছে, OX3 উৎপাদনের উপর দিচ্ছে না OX1 উৎপাদনের উপর দিচ্ছে, এটার উত্তর আজকের আলোচনা একবার প্রথমেই কি করেছি দিয়েছে। সে কর দেবে, কর আরোপ করার পর পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে সে যে পরিমাণ উৎপাদন করবে তার পরিমাণের উপর সে কর দেবে, সে কর দেবে OX1 এর উপর। অতএব টোটাল পরোক্ষ করের পরিমাণটা কত, ডেল পি ইন্টু OX1, এটা হচ্ছে টোটাল পরোক্ষ করের পরিমাণ, ডেল পি ইন্টু OX1। অর্থাৎ দাম বৃদ্ধি মানে একক প্রতি করকে কর পরবর্তী উৎপাদন OX1 দ্বারা গুণ করলে আমরা টোটাল পরোক্ষ করের পরিমাণ পাবো। এটা 5 লক্ষ হতে পারে, এটা 50 কোটি হতে পারে, এটা 5 কোটিও হতে পারে, 10 কোটিও হতে পারে। এখন সরকার সিদ্ধান্ত নিল যে এই পরিমাণ পরোক্ষ কর সে প্রত্যক্ষ করের মাধ্যমে সে আদায় করবে। ও একটা বিষয় লক্ষ্য করো যে এই পরোক্ষ কর আরোপ করাতে বুকটা IC3 নিরপেক্ষ রেখা হতে কোথায় চলে এসেছে, IC1 নিরপেক্ষ রেখায় চলে এসেছে। অর্থাৎ সে নিচের নিরপেক্ষ রেখায় চলে এসেছে। স্বাভাবিক, এক্স দ্রব্যের ভোগ কমে গেছে, অবশ্যই কল্যাণ হ্রাস পাবে। ভোক্তার নিচে নিরপেক্ষ রেখায় চলে এসেছে, ভোক্তার কল্যাণ হ্রাস পেয়েছে। এখন আমরা দেখব এই সমপরিমাণ পরোক্ষ কর, এটা 50 কোটি হোক আর 100 কোটি হোক বা 5 কোটি হোক, এই সমপরিমাণ পরোক্ষ কর সেটা ভোক্তা, সেটা সরকার প্রত্যক্ষ করের মাধ্যমে আদায় করবে। মনে করো এই করটা হচ্ছে 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা সরকার কি করবে, যে প্রত্যক্ষ করের মাধ্যমে আদায় করবে।
তো প্রত্যক্ষ করের মাধ্যমে যদি আদায় করে, সেটা আয় কর, মুনাফা কর ইত্যাদি প্রত্যক্ষ করের মাধ্যমে সে কী করবে, আদায় করবে। তো এগুলোর মাধ্যমে যদি সরকার যদি আদায় করে, তাহলে এই কর দেওয়ার পর ভোক্তার যে বাজেট থাকে সেই বাজেটটা আগের চেয়ে কী হয়ে যাবে, কমে যাবে। অর্থাৎ তার প্রাথমিক বাজেট কত ছিল, I1/PY1, I1/PX2। ঠিক আছে, আমি পরোক্ষ কর আরোপ করলে আমি এখান থেকে এখানে আসছি, আর পরোক্ষ কর যদি আরোপ না করি তাহলে এই বাজেট রেখায় আমার আয়ের পরিমাণটা কমে যাবে যদি আমি প্রত্যক্ষ কর যদি আরোপ করি। কারণ যখন আয়কর দেব অথবা মুনাফা কর দেব, তখন মুনাফা কর দেওয়ার পর আমি 15% মুনাফা কর যদি দেই, তাহলে মুনাফা যদি আমার 1 লক্ষ টাকা আসে ব্যাংক থেকে, আমি পাবো কত, কর দেওয়ার পর 85 লক্ষ টাকা পাবো, 85,000 টাকা পাবো। ফলে আমার বাজেট লাইনটা কোন দিকে চলে আসবে, নিচের দিকে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছ। একটা জিনিস বুঝলাম, নিচের দিকে চলে আসবে। এবং মনে রাখবে, প্রত্যক্ষ কর মূল্যের উপর কোনো প্রভাব সৃষ্টি করে না, অর্থাৎ মূল্য বৃদ্ধিতে সহায়তা করে না। অর্থাৎ X দ্রব্যের দাম PX2 থাকবে, Y দ্রব্যের দাম PY1 থাকবে। ঠিক আছে, এবং আমরা যদি সমপরিমাণ পরোক্ষ কর মানে 5 লক্ষ টাকা যদি প্রত্যক্ষ করের মাধ্যমে যদি কি করি, আদায় করে নেয় সরকার, তাহলে আমার এই বাজেট টাকা নিচের দিকে শিফট হবে এবং সেটা E1 বিন্দু দিয়ে যাবে। E1 বিন্দু দিয়ে যাবে। কেন E1 বিন্দু দিয়ে যাবে? কারণ E3 থেকে E1 বিন্দুতে X দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে ΔP পরিমাণ, এবং এই E1 বিন্দুতে সে OX1, এটাকে OX1 দ্বারা গুণ দিলে কত, 5 লক্ষ টাকা পরোক্ষ কর। এই 5 লক্ষ টাকা পরোক্ষ কর অতিরিক্ত দাম কি, দামের কারণে দিতে হয়েছে, অতিরিক্ত দামের কারণে দিতে হয়েছে। এখন এই 5 লাখ টাকা আমি পরোক্ষ করটা প্রত্যক্ষ করের মাধ্যমে আদায় করে নিলাম, কিন্তু দামটা বৃদ্ধি পেল না, দামটা বৃদ্ধি পেল না। কিন্তু 5 লক্ষ টাকা আমি ভোক্তার কাছ থেকে নিয়ে গেলাম, দামটা কিন্তু বৃদ্ধি পেল না। তাহলে ভোক্তা কিন্তু E1 সংমিশ্রণ ক্রয় করতে পারবে। অর্থাৎ নতুন বাজেট রেখা মানে প্রত্যক্ষ করের মাধ্যমে কর আদায় করলে ভোক্তার বাজেট কমে যাবে এবং নতুন বাজেট রেখা হবে I2 আর PY1। কারণ দেখো বাজেট কমে যাবে, I2/PY1, দ্রব্যের দাম স্থির থাকবে। বাজেট হবে কত, I2, আর এটা কি হবে PX2, দ্রব্যের দাম স্থির থাকবে। বারবারই বলেছি, প্রত্যক্ষ কর দামকে প্রভাবিত করে না, দাম যা আছে কি থাকবে তাই থাকবে। কিন্তু প্রত্যক্ষ করের মাধ্যমে সরকার কর সংগ্রহ করলে আমাদের বাজেট যেটা এটা কমে যাবে, বাজেট টাকা নিচের দিকে যাবে। পরোক্ষ করের সমপরিমাণ কর আদায় করার কারণে অবশ্যই বাজেট টাকা E1 বিন্দু দিয়ে যাবে, অর্থাৎ প্রাথমিক E1 বিন্দু দিয়ে যাবে, অর্থাৎ পরোক্ষ কর আরোপ করলে যে সংমিশ্রণটা ক্রয় করতে পারতো সেই বিন্দু ছেদ করে যাবে। ঠিক আছে, আচ্ছা। এখন ভোক্তা E1 সংমিশ্রণটা ক্রয় করতে পারে প্রত্যক্ষ কর আরোপ করার পর, কিন্তু সে কখনো E1 সংমিশ্রণ ক্রয় করবে না। আমরা প্রমাণ করেছি এর আগে, সে E1 বিন্দুর বামে কখনো যাবে না, সে E1 বিন্দুর ডানে যাবে। E1 বিন্দু ডানে মনে করো E2 বিন্দু, বিন্দু এখানেও হতে পারে এখানেও হতে পারে, এটা তোমার ইচ্ছা, আমি E2 বিন্দু নিয়েছি। এই E2 বিন্দুটা IC2 নিরপেক্ষ রেখায় অবস্থিত। অতএব ভোক্তা এই প্রত্যক্ষ কর আরোপ করার পর নতুন বাজেট টাকা I2/PY1, I2/PX2 যে কোনো সংমিশ্রণ ক্রয় করতে পারে। সে E1 এর বাম দিকের সংমিশ্রণ ক্রয় না করে E1 এর ডান দিকের সংমিশ্রণ মনে করি E2 সংমিশ্রণ কি করলো, ক্রয় করলো। এতে ভোক্তার কল্যাণটা কি হবে, বৃদ্ধি পাবে। এবং ভোক্তা X দ্রব্য কিন্তু পূর্বের চেয়ে বেশি ক্রয় করবে। সেটা কতটুকু ক্রয় করবে, X2 পরিমাণ ক্রয় করবে, X2 পরিমাণ ক্রয় করবে। অর্থাৎ প্রত্যক্ষ কর পরোক্ষ কর যদি আরোপ করা হয় তাহলে X দ্রব্যের ভোগটা কিন্তু X1 X2, X1 কি X2, কত লিখেছি আমি, X1 X2, মানে এই যে আমি দেখাচ্ছি যে পরোক্ষ কর আরোপ করলে OX1 ভোগ করে X দ্রব্য, আর প্রত্যক্ষ কর আরোপ করলে এই E2 বিন্দুতে ভারসাম্য লাভ করেছে OX2 ভোগ করে। এর মানে কি হলো, এই X1 এই X2 পরিমাণ দ্রব্য সে পরোক্ষ কর আরোপ করলে সে কম ভোগ করে, পরোক্ষ কর আরোপ করলে সে কম ভোগ করে। ঠিক আছে, চিত্র দিকে তাকাও, প্রত্যক্ষ কর আরোপ করলে X দ্রব্য ভোগ করে E2 বিন্দুতে OX2, পরোক্ষ কর আরোপ করলে OX1, X2 X1 পরিমাণ সে কম ভোগ করে। ফলে পরোক্ষ কর আরোপ করলে ভোক্তার কল্যাণটা কি হচ্ছে,
বেশি হ্রাস পাচ্ছে। ফলে একটা প্রশ্নের উত্তর হয়ে গেল, সমপরিমাণ পরোক্ষ কর প্রত্যক্ষ কর হতে ভোক্তার কল্যাণ বেশি হ্রাস করে। কারণ কর আরোপ করলে কল্যাণ হ্রাস পাবেই, কর আরোপ করলে দ্রব্যের ভোগের পরিমাণ কমবে, ঠিক আছে। কিন্তু প্রত্যক্ষ কর আরোপ করলে আমি কোথায় যাচ্ছি, IC2 নিরপেক্ষ রেখার E2 বিন্দুতে, অর্থাৎ এক্স দ্রব্যের ভোগটা আমার X2 X3 কমছে। কিন্তু পরোক্ষ কর আরোপ করলে আমি E1 এ যাচ্ছি, এক্স দ্রব্যের ভোগ কমছে X3 X1, অর্থাৎ প্রত্যক্ষ করের তুলনায় পরোক্ষ করে এক্স দ্রব্যের ভোগ বেশি কমছে X2 X1, এবং আমি নিচের নিরপেক্ষ রেখায় চলে যাচ্ছি, তাহলে পরোক্ষ কর বেশি কল্যাণ হ্রাস করে। এই জন্য আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সমপরিমাণ পরোক্ষ কর হতে প্রত্যক্ষ কর ভোক্তার জন্য কল্যাণকর। কল্যাণকর বলতে যে কল্যাণ বৃদ্ধি করে না, কল্যাণকর বলতে আমরা যেটা বুঝি যে প্রত্যক্ষ কর যতটুকু কল্যাণ হ্রাস করে পরোক্ষ কর তার চেয়ে বেশি কল্যাণকে হ্রাস করে। অতএব যখন কর আরোপের প্রসঙ্গটা আসবে তখন ভোক্তা প্রত্যক্ষ কর হতে পরোক্ষ কর হতে প্রত্যক্ষ করকে পছন্দ করার কথা, কারণ এটা তার কল্যাণ কিন্তু কম হ্রাস করে। তবে মজার ব্যাপার হচ্ছে কি জানো, যে মজার ব্যাপার হচ্ছে ভোক্তা কিন্তু প্রত্যক্ষ করটাকে পছন্দ করে না, যদিও এটা কল্যাণ কম হ্রাস করে কিন্তু পছন্দ করে না। কেন পছন্দ করে না? পছন্দ করে না এই জন্য যে সে বুঝে যে সরাসরি ট্যাক্সটা আমাকে সরকারকে দিতে হচ্ছে, আমাকে সরকারকে সরাসরি ট্যাক্সটা দিতে হচ্ছে। এই একসাথে অনেক টাকা দেওয়াটা ভোক্তা বা মানুষ পছন্দ করে না। এই জন্য এটা ভোক্তা বাহ্যিকভাবে এই করটাকে পছন্দ করবে না। অন্যদিকে পরোক্ষ কর, সে যে এই কর দিচ্ছে এটা ভোক্তা নিজেও জানে না। তুমি একজন কৃষককে জিজ্ঞেস করো, একজন শ্রমিককে জিজ্ঞেস করো, একজন শিক্ষিত ব্যক্তিকে জিজ্ঞেস করো, আজকে আপনি কত টাকা কর দিলেন? না, আমি তো আজকে কোনো কর কি দিই নাই। আসলে আজকে সে ফোনে সে আলাপ করেছে, সে বিভিন্ন পেঁয়াজ রসুন চিনি চাল ডাল তেল লবণ সে ক্রয় করেছে, এর মাধ্যমে সে সরকারকে কি করেছে, কর দিয়েছে, সে নিজেই কিন্তু জানে না। এই জন্য যে পরোক্ষ কর সম্পর্কে ভোক্তারা যে সচেতন থাকে না যে সে কি পরিমাণ কর দিচ্ছে, কিন্তু প্রত্যক্ষ করের মাধ্যমে সে কিন্তু বুঝতে পারে সে সরকারকে কি পরিমাণ কর দিচ্ছে, এবং সে ঠিক সরকারের কাছ থেকে ওই ধরনের জনকল্যাণমূলক কাজ কি করে প্রত্যাশা করে। এবং উন্নত দেশে দেখবা সেখানে কিন্তু যে সামাজিক কল্যাণের জন্য পরোক্ষ করের পরিমাণটা কম হয় আর প্রত্যক্ষ করের পরিমাণটা কি হয়, বেশি হয় উন্নত দেশে। কিন্তু দরিদ্র দেশে, উন্নয়নশীল দেশে, অনুন্নত দেশে প্রত্যক্ষ করের তুলনায় পরোক্ষ করের পরিমাণটা কি হয়, বেশি হয়ে থাকে। তা আজকে আলোচনা এতটুকুই। এটা হচ্ছে 20 নম্বর ক্লাস লেকচার। আর একটা লেকচার আছে 21 নম্বর, সেখানে নিরপেক্ষ রেখার মাধ্যমে ভোক্তার উদ্বৃত্ত কিভাবে পরিমাপ করা হয় সেটা আলোচনা করা হবে। নিরপেক্ষ রেখার মাধ্যমে ভোক্তার উদ্বৃত্ত। এবং একটু লক্ষ্য রাখবে, এখানে যে এই প্লেলিস্টগুলো ভাসবে এর ভিতরে একটা ছোট্ট মেয়ের ছবি আছে, ওইটাতে ক্লিক করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে, আর বেল আইকনে প্রেস করলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পাবে। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবে। সবাই ভালো থাকো। আজকের ক্লাসটা এখানে কি করছি, শেষ করছি।